সালাম। আজ আমরা ফিওদর দোস্তোয়েভস্কির একটা মানে অসাধারণ সৃষ্টি দ্য ব্রাদার্স কারামাজোভ নিয়ে কিছু কথা বলবো। আমাদের কাছে কারামাজোভ ভাইদের বিশ্বাস ও দর্শনের দ্বন্দ্ব লেখাটার কিছু অংশ আছে, যেটা আমাদের এই গভীর আলোচনায় সাহায্য করবে। হ্যাঁ, এটা তো শুধু একটা উপন্যাস নয়। একদিকে যেমন এটা গভীর দর্শন, তেমনি আবার একটা খুব তীব্র পারিবারিক নাটকও বটে। ঠিক 1880 সালে বেরিয়েছিল, তাই না? রাশিয়ার এক ছোট শহরের কারামাজোভ পরিবারকে নিয়ে এর গল্প। চলুন একটু গভীরে ঢোকা যাক। অবশ্যই। এই পরিবারের একদম কেন্দ্রে যদি দেখি, তাহলে আছেন পিতা ফিওদর পাভলোভিচ কারামাজভ, মানে চরম ভোগবিলাসী আর বলা ভালো দায়িত্বজ্ঞানহীন একজন মানুষ। আর তার 3 ছেলে, বৈধ ছেলে। তাদের প্রত্যেকের পথ কিন্তু একদম আলাদা। এদের মধ্যেকার যে সম্পর্ক, যে দ্বন্দ্ব আর একটা খুন, সেটাই তো গল্পটাকে টেনে নিয়ে যায়। হ্যাঁ, ফিওদর পাভলোভিচকে তো নৈতিক অবক্ষয়ের একটা প্রতীকই বলা যায়। ছেলেমেয়েদের দিকে কোনো নজরই ছিল না। একদম। আর তার 3 ছেলে, তারা যেন 3টে আলাদা সত্তা। কি বলেন? ঠিক তাই। যেমন ধরুন, বড় ছেলে দিমিত্রি, মানে মিতিয়া। সে তো ভীষণ আবেগপ্রবণ, কিছুটা হয়তো ভোগবাদীও, কিন্তু ওর মধ্যে একটা আত্মানুসন্ধানও চলে। তার মধ্যে মানবিক দুর্বলতাও আছে, আবার তীব্র অনুশোচনাও কাজ করে। আর ওই যে গ্রুশেঙ্কা নামের মহিলাটি, হ্যাঁ, যার প্রেমে পিতাপুত্র দুজনেই হাবুডুবু খাচ্ছে, সংঘাতটা তো ওখানেই চরম পর্যায়ে পৌঁছায়। একদম। তারপরে মেজ ছেলে ইভান, সে আবার পুরো অন্য রকম। অত্যন্ত যুক্তিবাদী, নাস্তিক, সাংঘাতিক বুদ্ধিমান। ওর ওই বিখ্যাত ভাবনাটা, মানে ঈশ্বর না থাকলে সব কিছুই বৈধ, এটা তো উপন্যাসের একটা মস্ত বড় দার্শনিক ভিত্তি। হুম, সেজন্য যুক্তি আর নৈতিকতার যে টানাপোড়েন, সেটার প্রতীক। ঠিক। আর সবশেষে ছোট ছেলে আলোসা, আলেক্সে, সে আবার পুরো উল্টো, মানে ধর্মভীরু, দয়ালু, আধ্যাত্মিক। জোশিমা নামে এক সন্ন্যাসীর শিষ্য সে। পরিবারের শান্তি ফেরানোর চেষ্টা করে। সে যেন ওই খ্রিস্টীয় মূল্যবোধ, ভালোবাসা, শান্তির প্রতীক। এইখানেই তো গল্পটা আরও জটিল হয়ে যায়, যখন ফিওদর প্যাভলোভিচ খুন ধরান আর সব সন্দেহ গিয়ে পড়ে দিমিত্রির ওপর। হ্যাঁ, কিন্তু আসল ব্যাপারটা তো অন্য রকম। মানে লক্ষ্য করার মতো বিষয় হলো, আসল খুনি কিন্তু দিমিত্রি নয়। ঠিক, খুনিটাকে। খুনি হল স্মেরদিয়াকভ, ফিওদরের অবৈধ ছেলে সে। বাড়িতে ভৃত্যের কাজ করত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, সে খুনটা করে ইভনের ওই নিরীশ্বরবাদী দর্শনে প্রভাবিত হয়ে, সব বৈধ এই ধারণা থেকে। উহ, এটা তো সাংঘাতিক। তার মানে ইভানের যুক্তির এমন একটা ভয়ঙ্কর পরিণতি। ঠিক তাই। এটা ইভানকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে তার নিজের যুক্তির প্রয়োগ দেখে নিজেই আতঙ্কিত হয়ে পড়ে। এটা ইভানের জন্য বিরাট এক মানসিক ধাক্কা। বুঝলাম, এটা আসলেই ভাবায়। তার মানে শুধু যুক্তির পথ সবসময় নিরাপদ নাও হতে পারে। উপন্যাসটা তো আরও কিছু গভীর প্রশ্ন তুলে ধরে, তাই না? যেমন ঈশ্বর আর নৈতিকতার সম্পর্কটা কি? অবশ্যই। নৈতিকতা কি আসলে ঈশ্বরের ওপর নির্ভরশীল? ইভানের চরিত্রটা এই প্রশ্ন তোলে। অন্যদিকে আলোসা আর তার গুরু জোসিমা, তারা যেন দেখাচ্ছেন ভালোবাসা আর বিশ্বাসের পথ, আধ্যাত্মিকতার শক্তি। হুম। আরেকটা দিক হল বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা। দেখুন, দিমিত্রি নির্দোষ হওয়া সত্ত্বেও শাস্তি পাচ্ছে। হ্যাঁ, আর আসল খুনি স্মেরদিয়াকভ। সে তো অপরাধ স্বীকার করার আগেই আত্মহত্যা করে ফেলল। মানে ন্যায় বিচারের ধারণাটাকে এখানে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। দস্তয়েভস্কি যে কি অসাধারণভাবে মানুষের ভেতরের এই ভালো মন্দের লড়াইটা দেখিয়েছেন, মনে হয় আমাদের সবার মধ্যেই কোথাও না কোথাও এই দিমিত্রির আবেগ, ইভেনের যুক্তি আর আলোসার শান্তি একটু হলেও আছে। একদম। এখানেই তো দ্য ব্রাদার্স ক্যারামাজভের সার্থকতা। এটা শুধু একটা গল্প নয়, এটা মানব আত্মার গভীরতম দ্বন্দ্ব, বিশ্বাস অবিশ্বাসের লড়াই, নৈতিকতা, পারিবারিক সম্পর্ক, সব কিছুর এক জটিল প্রতিচ্ছবি। তাহলে মোটের উপর কি দাঁড়ালো? এই উপন্যাস আমাদের মনে করিয়ে দেয় যে জীবনটা সহজ নয়। বিশ্বাস আর যুক্তির পথ সবসময় একরকম চলে না, আর নৈতিক সিদ্ধান্ত নেওয়াটা সেটা আসলেই খুব কঠিন। নিঃসন্দেহে দোস্তোয়েভস্কি কিন্তু কোনো সহজ উত্তর দিয়ে দেননি, বরং প্রশ্নগুলোকে আরও উস্কে দিয়েছেন। মানুষের আত্মার ভেতরের আলো, আঁধার, সম্ভাবনা আর সংশয় দুটোকেই তুলে ধরেছেন। আর পাঠকের জন্য হয়তো এই প্রশ্নটাই থেকে যায়, জীবনের এই যে এত জটিল পথ, এত ঘাত প্রতিঘাত,
সেখানে শেষ পর্যন্ত কোনটা আমাদের বেশি সাহায্য করে? দিমিত্রির মতো ওই তীব্র আবেগ, নাকি ইভানের শানিত যুক্তি, অথবা আলোসার ওই নিঃস্বার্থ বিশ্বাস আর ভালোবাসা? এই চিন্তাটা না হয় পাঠকের নিজের জন্যই তোলা রইল।